নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 1 অগস্ট 2026। বাকচক্রে নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 273তম 273rd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানেও বক্তা এবং বিষয় অপরিবর্তিত। বিষয় স্বামীজির পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সুতরাং আসুন আর সময় নষ্ট না করে আমাদের সেই যে পরিচিত প্রার্থনা সঙ্গীত, যে রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন আমাদেরই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই গানটি শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। সুধীবৃন্দ, আজকে আমরা যে চিঠি নিয়ে আলোচনা করব সেটি স্বামীজি জোসেফিন ম্যাকলাউডকে লিখেছিলেন 26শে ডিসেম্বর বেলুড় মঠ, কলকাতা থেকে, হাওড়া থেকে। আমরা যখন বাকচক্রের স্বামীজি নিয়ে আলোচনা করি, আমরা খুব খোলা মনে বিবেকানন্দ চর্চা করি। আপনারা বাকচক্র নিয়মিত শোনেন, দেখেছি আমরা খোলা মনে বিবেকানন্দ চর্চা করি এবং সাথে সাথে এটি বলার চেষ্টা করি যে বিবেকানন্দ মানুষ ছিলেন। ভারতবর্ষের দুর্ভাগ্য, স্বামীজি বারবার লিখেছেন,
আমরা খুব তাড়াতাড়ি দেবতা বানিয়ে ফেলি। আর দেবতার সুবিধা হচ্ছে অনুসরণ করার দরকার নেই। ধরুন বাড়িতে মা কালীর ছবি থাকে, দুর্গার ছবি থাকে, শিবের ছবি থাকে, কৃষ্ণের ছবি থাকে, রামের ছবি থাকে। তাদের কথা কিন্তু কেউ অনুসরণ করে না, কারণ তারা দেবতা। শ্রী ভগবান গীতায় বলছেন যে 4 ধরনের মানুষ আমাকে ডাকে, আর্ত ডাকে, অর্থার্থী ডাকে, জিজ্ঞাসু ডাকে এবং জ্ঞানী ডাকে। এই 4 জনের মধ্যে জ্ঞানী আমার সবচেয়ে প্রিয়, আমিও তো সবচেয়ে প্রিয়। কিন্তু আপনি যদি মানুষ হিসেবে পড়েন, তাহলে সেই মানুষটি কারো ভালো কাছ থেকে বোঝা যায়। আমি কেন এই কথাটি বলছি, স্বামীজি মিস্টার সেভিয়ারের মৃত্যুতে নাড়া খেয়ে গিয়েছিলেন। যেমন স্বামীজি যখন পরিব্রাজক, তখন খবর পান প্রমোদ দাস মিত্রর কাছে যখন আছেন বেনারসে, তার বোন সুইসাইড করেছেন। স্বামীজি কাঁদতে শুরু করেন। সেই কান্না শুনে দেখে প্রমোদ দাস বাবু বলেন, যিনি বেদান্তে পণ্ডিত, যে আপনি কাঁদছেন? স্বামীজি বলছেন, বেদান্তি হয়েছি বলে কি হয়েছে, চোখের জল সব ধোঁয়া হয়ে গেছে। শারদামণির কাছে একজন আসতেন তার বাগবাজারের বাড়িতে উদ্বোধনে, কয়েকদিন তিনি আসেননি। তো না আসার পর মা জিজ্ঞেস করছেন, মা তুমি আসনি কয়েকদিন, তোমার কি শরীর খারাপ হয়েছিল? তখন তিনি বলেন যে তার সন্তান বিয়োগ হয়েছে। যারা উপস্থিত ছিলেন, আশুতোষ মিত্রের বই আছে, এমন কাঁদছেন মা যে তার নিজের সন্তান চলে গেছে। বেদান্তের মূল কথা হচ্ছে মানুষের জন্য কান্না এবং ভাবা। তাই জন্য যে কথাটি স্বামীজি বলেছিলেন, আবার আমি রিপিট করছি, আমার কাজ হলো বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে পরিবেশিত করতে চাই যাতে একটি শিষ্য তা হজম করতে পারে। আমি অনেক বেদান্তির পণ্ডিত দেখেছি, এই সংজ্ঞা কারুর মধ্যে দেখিনি। আমার এক মাস্টারমশাই ছিলেন, তিনি বেদান্তে মহাপণ্ডিত ছিলেন। তার একটা বড় গুণ ছিল, তিনি নাগাড়ে মানুষকে অপমান করতে পারতেন, কিন্তু বেদান্তের পণ্ডিত ছিলেন। পণ্ডিত টিকা মুখস্থ, কণ্ঠ জীবে মা সরস্বতী অবস্থান করছেন, স্বামীজি চাননি সেটা। বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে, যে মুহূর্তে ভালোবাসা দিলেন সেই মুহূর্তে আপনি মানুষ হয়ে গেলেন। স্বামীজি এটি কথা বলেছিলেন, অসাধারণ কথা, আমার এই প্রেমে উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই। আমি ভাববো না এটি পাশের মানুষ থাকলে। প্রেম বেদান্তের কথা বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ প্রশ্ন করলেন, মন উচ্চ গ্রামে উঠে গেল, এমন ভাবে উঠে গেল যে তখন আর জীবনের বোধ নেই, শরীরেরও কোনো বোধ নেই। তারপর সে ফিরে এলো, ফিরে এসে দেখলো মানুষ কাঁদছে, মানুষ যন্ত্রণায় ছটফট করছে। সে বেদান্তি। বেদান্তি যদি প্রশ্ন করেন যে সে কি কাঁদবে না, কাঁদবে না, বেদান্তি বলেন কাঁদবে না, কারণ মায়ার সংসার। ঠাকুর বললেন, তা হয় নাকি? তা হতে পারে না। মানুষ যন্ত্রণায় ছটফট করবে, তুমি মুখ ফিরিয়ে নেবে, হয়? একেই প্রেম বেদান্ত বলা হচ্ছে আজকাল। এবং রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী সর্বপ্রিয়ানন্দজি এবং আমার মাস্টারমশাই অরিন্দম চক্রবর্তী, এরা দুজনেই এই প্রেম বেদান্ত প্রচার করছেন। যে বেদান্তের যে ফিলসফি, সর্বংখল্লিদম ব্রহ্ম, সকলের মধ্যে তিনি আছেন, সে বিশ্ব চরাচর, এবং জীব ও ব্রহ্মৈব না পড়ো, জীব এবং ব্রহ্ম অভেদ। যদি এই তত্ত্বে কেউ বিশ্বাস করে, সে যন্ত্রণায় ছটফট করবে। স্বামীজি করেছেন তাই। আমার প্রিয় বন্ধু মিস্টার সেভিয়ার আমি পৌঁছাবার আগেই দেহত্যাগ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত আশ্রমের পাশ দিয়ে যে নদীটি প্রবাহিত, তাঁরই তীরে হিন্দু রীতিতে তার সৎকার করা হয়েছে। ব্রাহ্মণেরা তার পুষ্পমাল্য শোভিত দেহ বহন করে নিয়েছিল এবং ব্রহ্মচারীরা বেদধ্বনি করেছিল আমার আদর্শের জন্য। ইতিমধ্যেই 2জন ইংরেজ আত্মদান হয়ে গেল। এর ফলে প্রাচীন ইংল্যান্ড ও তার বীর সন্তানগণ আমার আরো প্রিয় হয়ে উঠেছে। ইংল্যান্ডের শ্রেষ্ঠ শোণিত ধারার ভবিষ্যৎ ভারতের চারাগাছটি মহামায়া যেন বাড়ি সিঞ্চিত করেছেন, মহামায়ারই জয় হোক। 2026 সালে যখন এই চিঠিটি আলোচনা করা হয়, তখন বোঝা যায় না যে স্বামীজি কেন এইভাবে ভেতর থেকে নাড়া খেয়েছেন। ভাবতে পারেন, একজন কালো আদমির জন্যে স্বামী স্ত্রী তাদের ইংল্যান্ডের সর্বস্ব বিক্রি করে ভারতবর্ষে ফিরে এলেন। ভারতবর্ষ থেকে অনেকে গিয়ে ইংল্যান্ডে সেটেল করেছেন, তার বুড়ি বুড়ি প্রমাণ আছে।
কিন্তু সাহেব কলকাতায় সেটেল করেছেন, ভারতবর্ষে সেটেল করেছেন, এর সংখ্যা নগণ্য। দীনবন্ধু অ্যান্ড্রুস করেছিলেন, অন্য যারা মিশনারি তারা মাদার টেরেসাই করেছিলেন মিশনারি, কিন্তু এরা তো গৃহী। এবং তারা কোথায় থাকলেন? মায়াবতীতে। মায়াবতীতে কেন থাকলেন? স্বামীজি একটি কেন্দ্র করবেন, যে কেন্দ্রে যারা বিদেশি তারা গিয়ে অদ্বৈত মতে চর্চা করবেন। মায়াবতীতে গেলে দেখা যায় যে চতুর্দিকে যে আবহাওয়া সেটি ধ্যানের পক্ষে উপযুক্ত, কারণ সেখানে নৈঃশব্দ আছে। ধ্যানের একটা বড় কন্ডিশন হচ্ছে সাইলেন্স। এক্সটার্নাল সাইলেন্স যদি এক্সপিরিয়েন্স করা যায় তখন ইন্টারনাল সাইলেন্স মানুষ ফিল করে। আগে বাইরেটা শান্ত হতে হয়, তবে ভেতরটা শান্ত হয়ে যায়। এবং এইখানে তিনি অদ্বৈত কেন্দ্র করেছিলেন স্বামীজি। সেখানে কোনো পুজো অর্চনা হবে না, এখনো হয় না, কারণ যারা বিদেশি আসবেন তাদের পক্ষে বাংলাদেশের গরম সহ্য করা সম্ভব নয়। তখন তো এসি নেই, তখন তো ঘরে ঘরে এসি নেই, তখন তো বেলুড় মঠে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস হয়নি যে এসিতে চালিয়ে দিলাম তারা থাকলেন সেখানে। গরম থেকে বাঁচার উপায় কি? ওই হিমালয়ে চলে যাওয়া, সেইখানে গিয়ে সাধনায় ডুবে যাওয়া। মিস্টার এবং মিসেস সেভিয়ার সর্বস্ব বেঁচে চলে এসেছিলেন। আপনারা যারা এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত, আপনাদের অনুরোধ করছি যদি বেলুড় মঠের মিউজিয়ামে যান, মিসেস সেভিয়ারের পোর্টেবল পিয়ানোটা রাখা আছে। মিসেস সেভিয়ারের একটা অসাধারণ পোর্টেবল পিয়ানো আছে। সেই পিয়ানোটা ছোট্ট পিয়ানো, সেটা পোর্টেবল, সেটা বহন করে বেড়ানো যায়। সেইটি নিয়ে ইংল্যান্ড থেকে এসেছিলেন। মনে রাখতে হবে মিস্টার মিসেস সেভিয়ার তাদের বিরল ভাগ্য যে তাঁরা স্বামীজিকে যখন ঘোড়ার গাড়ির ঘোড়া সরিয়ে যুবকেরা টেনে শিয়ালদা স্টেশন থেকে নিয়ে যান পশুপতি বসুর বাড়িতে, স্বামী যখন কলকাতায় পদার্পণ করেন প্রথমবার বিদেশ থেকে এসে, তখন মিস্টার মিসেস সেভিয়ার সেটিকে টেনে নিয়ে গিয়েছিলেন। তারা সেই ঘোড়ার গাড়িতে উপস্থিত ছিলেন। আর সাথে ছিলেন গুডউইন। গুডউইনের কথাও ভাবা যায় না। তিনি, তার মা ছিলেন ইংল্যান্ডে, সেখান থেকে ছেলে চলে এলেন ভারতবর্ষে, ক্রিকেটের পাগল, উটাকামান্ডে খেলা দেখতে গেলেন, সেখানে তার নিউমোনিয়া হলো, তিনি মারা গেলেন। তার মাকে যে চিঠিটি স্বামীজি লিখেছিলেন সেটি বড় সাংঘাতিক। বলছেন ক্লান্তি কাকে বলে সে জানতো না। এবং তিনি যখন খবর পেলেন আলমোড়াতে, কে খবর দেবেন স্বামীজিকে? তার প্রিয় গুডউইন চলে গেছেন। যখন জোসেফিন ম্যাকলাউড খবরটা দিলেন তখন তিনি বলেন, মাই পাবলিক ভয়েস হ্যাজ বিন স্টোলেন। এরপর থেকে স্বামীজি যা বলেছেন তার কোনো রেকর্ড নেই। স্বামী যখন দ্বিতীয়বার গেলেন বিদেশে, একটা বক্তৃতাও গোটা পাওয়া যায় না। স্বামীজির শেষ বক্তৃতা দিয়েছিলেন শিলংয়ে, সেটাও পাওয়া যায় না। একজন স্থানীয় মাস্টারমশাই হেনরি কটনের আমন্ত্রণে গিয়েছিলেন, মাস্টারমশাই তিনি কিছুটা লিখেছিলেন, সেটা পাওয়া যায় ওই পর্যন্ত। শিলং টাইমসে খবরটা বেরিয়েছিল, বাংলা তর্জমা করে একটি কাগজও বের করেছিল, তখনকার দিনের আসামের একটি কাগজ। কিন্তু মিস্টার গুডউইন তিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। একজন সবসময় মনে হতে হবে নেটিভের জন্য ইংলিশ ম্যান প্রাণ দিচ্ছে। মিস্টার মিসেস সেভিয়ার তো ইংলিশ ছিলেন। তারা চলে এলেন একটি 30 বছরের ছেলের কথা শুনে। তারা কতখানি বেদান্ত বুঝতেন আমার সন্দেহ আছে, কারণ স্কোপ পেলেন না তো স্বামীর সঙ্গে সঙ্গ করার। বিদেশে সঙ্গ করেছেন। স্বামীজি যখন গেলেন মায়াবতী তখন মিস্টার সেভিয়ার নেই, এবং অসুস্থ শরীরে, মনে রাখতে হবে স্বামীজি অসুস্থ শরীরে মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দিতে গেলেন। এবং যাওয়ার সময় তুষার ঝড় হলো, সেই তুষার ঝড়ে পালকি বাহকেরা পালকি ছেড়ে চলে গিয়েছিলেন। সেখানে স্বামীজি রইলেন। তাকে বিরজানন্দজি ছিলেন, তিনি শুকনো গাছের পাতা জোগাড় করে তার বালিশ করে দিলেন, স্বামী তার মধ্যে ঘুমালেন। খুব ভালো ঘুম হয়েছিল স্বামীজির। পরের দিন বললেন, তুই তো খুব রিসোর্সফুল। বিরজানন্দজির মুখে একটু দাড়ি উঠেছে, বললেন, বা তোকে তো খুব সুন্দর লাগছে, দাড়ি কামাস না। বিরজানন্দজি গোটা জীবন দাড়ি কামালেন না। তার একটি ছবি পাওয়া যায়, তার দাড়ি নেই, কিন্তু সবসময় দাড়িওয়ালা ছবি। স্বামীজি বলেছিলেন বলে বিরজানন্দজিকে ঘোড়ায় চড়াচ্ছেন, ঘোড়া ছুটছে, বলছে আমি আমার শিষ্যদের এইরকম চাই, তারা যে কোনো অবস্থার মোকাবেলা করতে পারবে। মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দিতে স্বামীজি গিয়েছিলেন মায়াবতীতে। অসুস্থ শরীর, 1900 সালে ফিরেই চলে গেলেন, কারণ মিসেস সেভিয়ার নেই, কি হবে, বাজ ভেঙে পড়েছে। মিসেস সেভিয়ার পরে ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে। স্বামীজির এতখানি শ্রদ্ধা ছিল যে যখন ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন, স্বামীজির খুব ইচ্ছে ছিল যে তাকে ইংল্যান্ডে পৌঁছে দিয়ে আসেন, কিন্তু শরীরের অসুস্থতার জন্য সেটাও পারেননি।
সেটাও পারেননি যেতে। তাই জন্য বারবার মনে রাখতে হবে যে একজন ইংলিশ ম্যান, তিনি একটা ইংলিশ কাপল, তারা চলে এলেন দেশে শুধু বিবেকানন্দের কথায়। আমার সৌভাগ্য হয়েছিল দুখানা চিঠি পড়ার, যে চিঠি দুটি স্বামীজি লালা বদ্রিশাকে লিখেছিলেন মায়াবতীর ব্যাপারে। কিছুতেই বদ্রিশার পরিবার দিলেন না সেই চিঠি বেলুড় মঠকে। সুজিত চন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনিও গিয়েছিলেন আলমোড়াতে, গিয়েছিলেন যে বাড়িতে স্বামীজি ছিলেন পাহাড়ের ওপর, অনেকখানি বাজারের মধ্যে দিয়ে উঠতে হয়, গিয়েছিলেন সেই ঘরটায়, ওগলে হাউস, যেখানে স্বামীজি এসে থাকতেন। সেখানে স্বামীজি ইজি চেয়ার রাখা আছে, আফটার শেভ লোশন রাখা আছে, জুতো রাখা আছে, কিন্তু এরা কিছুতেই দিলেন না। রাইটিং টেবিল রয়েছে, স্বামীজি দুখানে চিঠি আমি পড়েছি। ম্যাকগ্রেগারের যে চা বাগান কেনা হয়েছিল বদ্রিশার মাধ্যমে, সেই সম্বন্ধে স্বামীজি বদ্রিশাকে ডিটেলসে লিখছেন যে এখানে কি হবে। শুধুমাত্র সেখানে জব ধ্যান হতো না, মায়াবতীর যে আশেপাশের গ্রাম, সেই গ্রামে মানুষের চিকিৎসা করা হতো। 1900 সালের মায়াবতী কিন্তু 2026-এর মায়াবতী নয়। এখনো প্রত্যেক বছর ডক্টর সৌরভ সান্যালের নেতৃত্বে একটি বড় দল গিয়ে আশেপাশের মানুষের চোখের অপারেশন করান। 15 দিন তারা মায়াবতীতে ক্যাম্প করে থাকেন। এবং মায়াবতীর যে আশেপাশের গ্রাম, সেখানে শিক্ষা ছড়ানো। তখনকার দিনে 4 জন সন্ন্যাসী, স্বামী স্বরূপানন্দ, স্বামী বিরজানন্দ, স্বামী বিমলানন্দ, এই 3 জনকে নিয়ে তারা হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন মিসেস সেভিয়ারের নেতৃত্বে। এবং মায়াবতীর যে অপূর্ব সৌন্দর্য, সেটি তখনও ছিল। মায়াবতীর আশেপাশে শেয়াল, বাঘ এসব পাওয়া যেত, পাহাড়ের ওপর তো। কিন্তু মিস্টার সেভিয়ার তিনি সেই ম্যাকগ্রেগারে চা বাগান কিনে ফেললেন, বিশাল তার আয়তন। সেইখানেই অদ্বৈত আশ্রমটি প্রতিষ্ঠিত হলো। এখন তো মায়াবতী কোনো অসুবিধা নেই, লোহাঘাট থেকে গাড়ি আসে। স্বামী বোধশরণানন্দজির নেতৃত্বে মায়াবতী এখন 5 স্টার হোটেল। তা তো ছিল না। শীতকালে অসম্ভব ঠান্ডা, এবং এরা তো কেউ নিচে নামতেন না। এখন অদ্বৈত আশ্রমের যিনি প্রবুদ্ধ ভারতের এডিটার, তিনি তো শীতকালে নেমে আসেন। মিসেস সেভিয়ারদের নেমে আসার কোনো উপায় নেই। বিমলানন্দজি, স্বরূপানন্দজির ওখানেই থাকতেন, মিসেস সেভিয়ার ওখানে থাকতেন, এবং সেই শাখার মধ্যে দিয়ে তারা নানাভাবে কাজ করে গেছেন, যেটি স্বামীজি চাইতেন। তাই মিস্টার সেভিয়ারের মারা যাওয়াটি একেবারে নাড়া দিয়েছিল স্বামীজিকে, এবং তিনি মনে করেছিলেন ভারতবর্ষের জন্য এই দুজন শহীদ, তারা আত্মবলিদান দিয়েছেন ভারতবর্ষের জন্য। ভাবলে অবাক হয়ে যেতে হয়। আপনি পছন্দ করতে পারেন স্বামীজিকে, স্বামীজির বক্তৃতায় মোহিত হতে পারেন, স্বামীজির ব্যক্তিত্বের চুম্বক আকর্ষণ আপনার মনকে আচ্ছন্ন করতে পারে, কিন্তু আপনি ঘর বাড়ি বিক্রি করে দিয়ে তার সঙ্গে গরমের দেশে চলে আসবেন, এ ভাবা যায় না। সিস্টার নিবেদিতা, তার মাইগ্রেন ছিল। তিনি ওই গরমের দিনে মাথায় দড়ি বেঁধে, এখন মাইগ্রেন কষ্ট হতো, তিনি একটু বারান্দায় এসে দাঁড়াতেন। কিন্তু রক্ষণশীল বোসপাড়া এলাকা অঞ্চল, ওই মেম সাহেব দাঁড়িয়েও বেশিক্ষণ থাকতে পারতেন না, আবার ঘরে চলে যেতেন। এবং সিস্টারের যে ঘর ছিল, ওই বাড়িতে যদি যান, এখন যেটি মিউজিয়াম হয়েছে, দেখবেন ঘরগুলো কি ছোট। সেই ঘরে দিনের পর দিন থাকা এত ভাবা যায় না। সিস্টার যখন মারা যান, হিল ডায়রিয়া, যদিও তখন অ্যান্টিবায়োটিক নেই, কিন্তু হিল ডায়রিয়া কেউ মারা যায় না। সিস্টার না খেয়ে এতটাই নিজেকে ডিনাই করেছিলেন, না পয়সা নেই তো খাবেন কোথা থেকে দুবেলা। ফলে যখন ওই আক্রমণটা এলো, নীলরতন সরকার দেখলেন, তিনিও তো গিয়েছিলেন ছুটির সময় দার্জিলিংয়ে, এবং দেখে বুঝলেন যে আর শরীর রাখা যাবে না। হিল ডায়রিয়ায় মাত্র 44 বছর বয়সে সিস্টার দার্জিলিংয়ে মারা যান। এগুলো মনে রাখতে, এগুলো রক্ত মাংসের শরীর হিসেবে ভাবতে হবে। ভাবলে হবে না ভগবান হলেই আর অনুসরণ করা যাবে না। রক্ত মাংসের শরীরে যদি ভাবেন, তাহলে মনে হবে এই মানুষটি জীবন্ত। তাহলে মনে হবে যখন চিঠি পড়বেন যেন সামনে স্বামীজিকে দেখতে পাচ্ছেন। সেটাই বাকচক্রের উদ্দেশ্য হচ্ছে যে স্বামীজির সঙ্গে ব্যক্তির নিবিড় সম্পর্ক স্থাপন। সেটি যদি আমরা করে উঠতে পারি, আমরা মনে করব আমাদের এই যে প্রয়াস, এই প্রয়াসটি কিছুটা সার্থকতা লাভ করেছে। মিসেস সেভিয়ার অবিচলিত আছেন। প্যারিসের ঠিকানায় তিনি আমাকে যে চিঠিটি লিখেছেন, তাতে এই ডাকে ফিরে এলো। আগামীকাল আমি তার সঙ্গে দেখা করতে পাহাড়ে যাব। ভগবান তাকে আশীর্বাদ করুন এ নির্ভয় প্রাণকে। 26শে ডিসেম্বর স্বামীজি লিখছেন, 27শে ডিসেম্বর রওনা হচ্ছেন মায়াবতীর জন্য। সেই টনকপুর,
সেই কাঠগুদাম, সেই হলদোয়ানি, সেই সামলাতাল হয়ে মায়াবতী যাওয়া। এবং তখনকার ডিসেম্বরে মায়াবতী যাওয়া, এখনই কেউ যায় না, এখন তো বন্ধই থাকে। এখন তো মায়াবতী বন্ধই থাকে ডিসেম্বরে, কাউকে অ্যালাও করা হয় না। চতুর্দিকে বরফ, অসুস্থ শরীর, তাও যাচ্ছেন স্বামী প্রভানন্দজির সঙ্গে। আমার স্বামীজির এই মায়াবতী ট্রিপ এবং তার পূর্ববঙ্গে যাওয়া নিয়ে নানা রকম আলোচনা হতো। মহারাজ খুব পড়াশোনা করা মানুষ ছিলেন, যে স্বামীজি যে মায়াবতী গেলেন, অসুস্থ হয়ে ফিরলেন, উপায় নেই, তারপরেই মাকে নিয়ে পূর্ববঙ্গে গেলেন। কারণ স্বামীজি বুঝতে পেরেছিলেন ভেতর থেকে যে আলোটা শেষ হয়ে আসছে। স্বামী যখন আসামে যান, স্বামীজির এত হাঁপানি হয়েছিল যে কল্পনা করা যায় না। স্বামীজি বলছেন সেখানে যে মৃত্যু যখন আসে, আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করি। when death approaches me, all weakness vanishes. I simply prepare myself, making ready to die. I have neither fear nor doubt nor thought of the external. I am as strong as that because I have touched the feet of God. এই যে মৃত্যু যখন এগিয়ে আসছে, তখন আমি মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করি। আমার কোনো চিন্তা নেই, কিছু হয় না, কারণ ঈশ্বরের পাদপদ্ম স্পর্শ করেছি। সেই ঠান্ডার মধ্যে মায়াবতীর জন্য তিনি রওনা হলেন। বলতেই পারেন তার কয়েকদিন আগেই বেলুড় মঠে এসেছেন, আর কয়েকদিন পরেই যেতে পারতেন। মিসেস সেভিয়ার কি যন্ত্রণার মধ্যে আছেন তিনি ভেবে আকুল হয়ে গিয়েছিলেন। আমি যখন মায়াবতীতে গেছি, আমার বারবার মনে হয়েছে যে 1900 সালের মায়াবতী কেমন ছিল, না ইলেকট্রিসিটি, না কিছু, তার মধ্যে স্বামী চলে গেছেন, আর সাথে 3টে তরুণ সন্ন্যাসী। স্বরূপানন্দের তখন বয়স 25 বছর, বিরজানন্দজির 26 বছর, বিমলানন্দজির 29 বছর। এই তিনটি সাধু, তাকে নিয়ে একজন মেম সাহেব সেখানে রয়েছেন, আর স্বামী চলে গেছেন। তাকে দাহ করা হয়েছে, হিন্দু মতে দাহ করা হয়েছে, শুনছেন তো, সব ব্রহ্মচারীরা গিয়ে সেখানে বেদগান পাঠ করেছেন। এবং তার সেই একাকিত্বটা আমার বারবার মনে, সেই যন্ত্রণাটা আমি যেমন বারবার মনে করি, কেউ এক লাইন লেখেনি, আমি চোখের জলে সেটা স্মরণ করি। স্বামীজি চলে গেছেন, নিবেদিতা বেলুড় মঠে ছিলেন, স্বামীজিকে দাহ করা হলো, নিবেদিতা সন্ধ্যেবেলায় বোসপাড়া লেনে ফিরে এলেন। অবস্থাটা ভাবুন, গুরু নেই সেখানে। রাত্রিবেলায় সেই তালা দিয়ে ঘরটা খুললেন, লণ্ঠন জ্বালালেন। তিনি কেঁদেছিলেন না কাঁদেননি, কেউ লেখেনি। আসলে বিবেকানন্দ চর্চার নানা ধারা আছে। শঙ্করীবাবু আমাকে শিখিয়েছিলেন কি করে বিবেকানন্দকে একেবারে অ্যানালিটিক্যালি দেখতে হয়, আর মণিশঙ্কর শিখিয়েছিলেন কি করে চোখের জল দিয়ে বিবেকানন্দের কথা ভাবতে হয়। এই দুটোর মধ্যে তফাৎ আছে। অ্যানালিটিক্যাল বিবেকানন্দ অসাধারণ, আপনি মেধা দিয়ে বিবেকানন্দকে বিচার করছেন, মেধা দিয়ে নিবেদিতাকে দেখছেন, তিনি ভারতের জন্য কি করেছেন। তার ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ যখন তিনি লিখছেন, দ্য মাস্টার অ্যাজ এ সহিম যখন তিনি লিখছেন, সিভিক আইডিয়ালস যখন তিনি বই লিখছেন, ক্রেডল কেলস অফ হিন্দু, সে এক নিবেদিতা। যেদিন স্বামীজি চলে গেলেন, তিনি একাকিনী ফিরলেন, তা তো সাথে কেউ নেই। ঘোড়ার গাড়ি করে একা ফিরলেন বোসপাড়া লেনে, নিঝুম বোসপাড়া লেন, কেউ জানেই না বিবেকানন্দের শরীর চলে গেছে। সেই অবস্থায় দরজা খুলে তিনি ভেতরে ঢুকছেন, অন্ধকার। তিনি ইংল্যান্ডেও ফিরে যেতে পারছেন না। নিবেদিতাটি অসাধারণ চিঠি আছে মে উইলিয়ামসের কন্যাকে লেখা, যে কখনো তুমি বলবে না আমি হিন্দু হয়ে গেছি, কারণ তাহলে তোমার মা স্কুল চালাতে পারবে না। যখন মারা গেলেন নিবেদিতা, স্টেটসম্যান লিখলেন যে বহু মোহামেডান মুসলমান তারা খ্রিস্টান হয়ে গেছেন, তার ভুড়ি ভুড়ি নজির আছে, কিন্তু একজন খ্রিস্টান কেন হিন্দু হয়ে গেলেন আমরা ভেবে অবাক হয়ে যাই। স্টেটসম্যান লিখেছিল, অ্যান্থোলজিতে চিঠিটি পাওয়া যায়, যদি কোনোদিন সৌভাগ্য আমি বইটা এনে এখানে পড়ে শোনাবো। কিন্তু এই সাহেবরা যারা ভারতের জন্য প্রাণ দিয়েছেন, তারা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ গভর্নমেন্টের কেউ নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক এখানে শরীর চলে গেছে। এই পার্ক স্ট্রিট কবরখানায় যদি যান, সে কবরখানা কবে বন্ধ হয়ে গেছে, সেখানে দেখবেন ছোট ছোট বাচ্চারা প্লেগে মারা গেছে, ম্যালেরিয়ায় মারা গেছে, কবর রয়েছে। কবরখানাটি দেখবার মতন, পার্ক স্ট্রিট মল্লিক বাজারে ক্রসিংয়ে যে কবরখানা রয়েছে, সেখানে বহুকাল সে কবরখানা বন্ধ। তারা তো এখানে এসেছিলেন চাকরি করার জন্য, কিন্তু এরা তো চাকরি করার জন্য আসেননি, একটি ব্যক্তিকে ভালোবেসে শ্রদ্ধা করে এসেছিলেন, এবং সেই ব্যক্তির মধ্যে দিয়ে তারা ভারতবর্ষকে খুঁজে পেয়েছিলেন। ভারতবর্ষকে খুঁজে পেয়ে তারা সব ত্যাগ করেছিলেন ভারতবর্ষের জন্যে, এবং বিবেকানন্দের ভাষায়
তারা শহীদ হয়েছিলেন। তাই স্বামীজির মনে হয়েছিল আমার এখনই গিয়ে মিসেস সেভিয়ারকে সান্ত্বনা জানানো উচিত, কারণ মিসেস সেভিয়ার কি প্ল্যান সেটাও ভাবতে চাইছিলেন স্বামীজি। স্বামীজিও বুঝে নিচ্ছিলেন যে তাঁর প্ল্যানটা কি হবে। তাহলে কি মায়াবতী বন্ধ হয়ে যাবে? মিসেস সেভিয়ার কি এইটি বিক্রি করে দেবেন? কারণ তার তো ইংল্যান্ডে সব চলে গেছে, বাড়িঘর সব বেঁচে এসছেন। যদি ইংল্যান্ডে ফিরে যান সেখানেই বা থাকবেন কোথায়? তার অর্থই বা কতটুকুনি? এই সব স্বামীজির মাথায় খেলেছিল। আমি যখন একটা কথা বলি, এটা অনেকে আমার সঙ্গে একমত হন, অনেকে হন না। যে স্বামী যদি সংসারে থাকতেন, যদি একজন সফল অ্যাটর্নি হতেন, তখন পরিবারের কথা ভাবতেন, স্ত্রী পুত্রকন্যাদের কথা ভাবতেন, আইন ব্যবসার কথা ভাবতেন, সাফল্যের সিঁড়িতে চচ্চর করে উঠে যেতেন। আর এইটা ভাবুন, একটি মঠ তিনি প্রতিষ্ঠা করেছেন, ওয়ান ম্যান আর্মি, আর কেউ নেই। আমেরিকা থেকে ফিরে এই রামকৃষ্ণ মিশন তৈরি করেছেন, তার আইন নিজে তৈরি করেছেন, তার কিভাবে অনুসরণ করা হবে সেটাকে লিখেছেন, নিদারুণ অর্থকষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। তার মধ্যে মায়াবতীতে মিসেস সেভিয়ার একটি প্রতিষ্ঠান করেছেন। সেই প্রতিষ্ঠানের ভবিষ্যৎটি অনিশ্চিত হয়ে গেল মিসেস সেভিয়ার মারা যাওয়ার পর। কারণ যদি মিসেস সেভিয়ার আগে মারা যেতেন, মিসেস সেভিয়ার তাও সামলে নিতেন। কিন্তু একজন মহিলার পক্ষে ওখানে একা থাকা, যেখানে আর কোনো মহিলা নেই, ভয়ঙ্কর ব্যাপার। স্বামীজি ভাবছেন যে কি করবেন মিসেস সেভিয়ার। তিনি কি বিক্রি করে দেবেন চা বাগানটি? আবার যদি বিক্রি করে দেন, কিছু উপার্জন করেন, সেটা নিয়ে তিনি ইংল্যান্ডে ফিরে গেলেন। কিভাবে তার মনের অবস্থা, কিভাবে আলোচনা করতে হয়। স্বামীজির বা বয়স কতটুকু? তিনি তো ছেলে। আমরা এটা তো ভুলে যাই, আমরা তো মনে করি যে একটা বৃদ্ধ লোক, তা নয়, একটা ছেলে, ইয়াং ম্যান। স্বামীজির 1900 সালে বয়স কত? 37 বছর বয়স। 37 বছর বয়সের একটি ছেলে, তার মাথায় বাজ ভেঙে পড়েছে। এত জিনিস ভেবেছেন। ওই ত্রিগুণাতীতানন্দকে লিখেছিলেন যে আমি চলতে চলতে হাঁপাতে হাঁপাতে তোমার উদ্বোধনের জন্য লিখছি। এটা লাখ কথার এক কথা। তাই বিবেকানন্দ যখন পড়বেন, তখন রক্ত মাংসের বিবেকানন্দের কথা ভাববেন, ভাববেন রক্তার্ত স্বরবিদ্ধ বিবেকানন্দের কথা। বারবার তিনি আহত হয়েছেন। তাকে গুডউইন বলেছিলেন, যখন স্বামীজিকে দক্ষিণেশ্বরের মন্দির থেকে প্রায় বের করে দেওয়া হলো। মাদ্রাজের দক্ষিণ ভারতের বহু মন্দিরে কায়স্থ এবং সন্ন্যাসী বলে ঢুকতে দেওয়া হলো না। তখন গুডউইন তাকে বলেছিলেন, চলুন স্বামীজি, আমরা আবার আমেরিকায় ফিরে যাই। এবং আমি একটা কথা বলি, খুব প্র্যাকটিক্যাল কথা বলি, স্বামীজি আমেরিকায় যখন বিখ্যাত হন, তখন তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেননি। তাঁর আমেরিকায় যারা বন্ধু বান্ধব ছিলেন, তাদের পক্ষে এই মানুষটিকে জমি কিনে দেওয়া, আশ্রম বানিয়ে দেওয়াটা কোনো কঠিন কাজ ছিল না। তিনি তারা দোতলা বাড়ি বানাতেন, দোতলায় ভুবনেশ্বরী দেবী এবং দুই ভাইকে গিয়ে রাখতেন, এবং একতলা একটা হল করতেন বেদান্ত প্রচার করার জন্যে। তাহলে ওদেশে মহেশ যোগী বা এরা যে শিষ্য পেয়েছে, তারা অনেক বেশি শিষ্য বিবেকানন্দ পেতেন। মনে রাখবেন, যদি যদি এই চেষ্টাটি বিবেকানন্দ করতেন যে আমি আমেরিকায় থাকবো, আমার মাকে এনে রাখবো, দুই ভাইকে এনে তাদের প্রতিষ্ঠা করাবো এবং বেদান্ত প্রচার করব, তাহলে ভারতীয় তো সবচেয়ে সফল হয়েছিলেন মহেশ যোগী, তারপরে ছিলেন প্রভুপাদ, যিনি ইস্কন প্রতিষ্ঠা করেন। কিন্তু স্বামীজি কেমন মানুষ, তিনি আমেরিকা থেকে ভারতবর্ষের জন্য কাঁদছেন। ইন্ডিয়া I loved before I came away. Now the very soil of India has become holy to me. It is now the holy place, the land of pilgrimage, the তীর্থ। ফিরে এলেন ভারতবর্ষে। আমেরিকা থেকে কেঁদেছেন ভারতবর্ষের জন্যে, যখন তার আর মোটা ভাত কাপড়ের কোনো অভাব নেই, যখন বিলাসিতার জীবন, তিনি বিলাসিতার স্বাদ আস্বাদন করছেন, তখন তিনি কাঁদছেন যে ভারতবর্ষের মানুষ কি যন্ত্রণা আছে। ফিরে আসার পর তার বন্ধু সিঙ্গারবেল মুদালিয়ারকে বলেছিলেন, স্বামীজি কিডি বলে ডাকতেন, মাদ্রাজে তার বাড়িতে গিয়ে 3টে প্রতিষ্ঠান তৈরি করব, যেখানকার ছাত্ররা ভারতবর্ষের কথা বিদেশে গিয়ে বলবে, আমি ওদেশে ধর্ম প্রচার করলাম, যাতে এদেশে গরিবদের ওপর অত্যাচার বন্ধ হয়। এ কথা কেউ বলেননি। এ কথা ভারতবর্ষের কেউ বলেননি, কেউ বলবেনও না। কারণ ভারতবর্ষের কোনো মানুষ সাধারণ মানুষের জন্য কাঁদেননি, সাধারণ মানুষের যন্ত্রণা অনুভব করেননি, কারণ তারা সাধারণ মানুষকে দেখেননি বলে। এই দেখলে দেখতেন বিবেকানন্দের মতো কাঁদছেন। গান্ধীজি সাধারণ মানুষের কথা বলেছেন, এক শ্রেণীর মানুষ, তারা হরিজন।
বিবেকানন্দ সব সাধারণ মানুষের কথা বলেছেন। দেখেছিলেন ভারতবর্ষে, স্বামী যখন ভারতবর্ষে যান, দক্ষিণ ভারতবর্ষে কি সীমাহীন অত্যাচার সাধারণ মানুষের ওপর ইংরেজরা এবং স্বদেশীয় মানুষেরা করছে, বিবেকানন্দ সেটাকে দেখেছিলেন। সেই দেখার জন্যই তার এই বিপুল প্রয়াস, এবং তার যে প্রয়াস তাতে যোগ দিয়েছিলেন জোসেফিন ম্যাকলাউডের মতো মানুষ, অলি সারাবুলের মতো মানুষ, নিবেদিতার মতো মানুষ, মিস্টার মিসেস সেভিয়ার এবং জে গুডউইন। কিন্তু এরা কেউ এদেশে থেকে যাননি, থেকে গিয়েছিলেন নিবেদিতা এবং মিস্টার মিসেস সেভিয়ার। নিবেদিতা স্কুল করেছিলেন, নিবেদিতার সুবিধে ছিল কলকাতায় তিনি অত্যন্ত জনপ্রিয় মানুষ হয়ে উঠেছিলেন। কলকাতায় যারা পণ্ডিত ছিলেন, রবীন্দ্রনাথ বলুন, জগদীশচন্দ্র বোস বলুন, দীনেশচন্দ্র সেন বলুন, এরা সবাই, অবনীন্দ্রনাথ ঠাকুর বলুন, নিবেদিতার বন্ধু হয়ে উঠেছিলেন। কিন্তু মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ার একা নির্বাসিত। বিবেকানন্দ কলকাতায়, বিবেকানন্দ দ্বিতীয়বার বিদেশে আছেন, যখন মায়াবতী প্রতিষ্ঠা হলো, স্বামী তো যেতেই পারলেন না, তারা নিজেরা মায়াবতী প্রতিষ্ঠা করেছেন। সেখানে স্বামীজি পাঠিয়েছেন সাধুদের, স্বরূপানন্দকে পাঠিয়েছেন, এবং সেখানে সেই প্রেস থেকে প্রবুদ্ধ ভারত বেরোচ্ছে। সেই প্রবুদ্ধ ভারতের কথা স্বামীজি আমেরিকায় বলছেন। প্রবুদ্ধ ভারতে যদি আর্লি এডিশন পড়া যায় তাহলে দেখা যাবে কি অসাধারণ ভূমিকা লিখেছিলেন স্বরূপানন্দ। এবং এটাও মনে রাখতে হবে, জামশেদজি টাটার সমর্থন যে দুটো এডিটোরিয়াল সেটি স্বরূপানন্দ লিখেছিলেন, সেটি প্রবুদ্ধ ভারতে বেরিয়েছিল। যদি কোনোদিন পারি সেটা নিয়ে বাকচক্রে আলোচনা করব। স্বামীজি বলেছিলেন টাটা দেশের জন্য যা কাজ করেছেন, এখনই বোম্বেতে সোনার মূর্তি বানানো উচিত, কারণ তিনি ছেলে মেয়েদের গবেষণার জন্য এত টাকা বরাদ্দ করেছেন। এই যে বিবেকানন্দ, এই বিবেকানন্দ আমাদের আলোচনার বিষয়। আমরা নিশ্চিত তিনি গুরু টু দ্য ওয়ার্ল্ড। রুথ হ্যারিস সাহস করে ভূমিকা লিখেছিলেন, বইটির নাম দিয়েছিলেন গুরু টু দ্য ওয়ার্ল্ড, লাইফ অ্যান্ড লেগাসি অফ স্বামী বিবেকানন্দ। বাস্তবিক তিনি গুরু টু দ্য ওয়ার্ল্ড, কারণ এমন একজন গুরু যিনি রং দেখেন না, যিনি ধর্ম দেখেন না, তিনি বর্ণ দেখেন না, যিনি গোত্র লিঙ্গ দেখেন না, যিনি শুধু বলেন সেবার মধ্যে দিয়ে এই জীবনটাকে উপলব্ধি করা যায়, সেবার মধ্যে দিয়ে মানুষ শান্তিতে থাকে, সেবার মধ্যে দিয়েই মানুষ নতুনভাবে নিজেকে চিনতে শেখে। মিসেস সেভিয়ার সেরকম চিনেছিলেন নিজেকে, তাই স্বামী চলে যাওয়ার পরও সেখানে ছিলেন। বিবেকানন্দকে সানন্দে গ্রহণ করেছিলেন। বিবেকানন্দ গেলেন মায়াবতীতে, মিসেস সেভিয়ারকে বললেন আমার ইচ্ছে হয় আমি ছোটবেলাকার মতো শীষ দিয়ে গান গাই আর কবিতা লিখি। সেখানকার যে বরফ, সেখান থেকে স্বামীজি আইসক্রিম খেয়েছিলেন, কয়েকদিন নিশ্চিন্তে কাটিয়ে ফিরে এসেছিলেন। তারপর শুধু যন্ত্রণা, আনট্রিটেড ডায়াবেটিস জীবনটাকে শেষ করে দিল মাত্র 39 বছর বয়সে। আজকে এই অবধি থাক, পরের দিন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।